আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউ এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি। তোমাদেরকে আমি অলরেডি দিয়েছি যে ইউনিট 1 থেকে 3 পর্যন্ত কোন কোন বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই পরীক্ষার আগের মুহূর্তে তোমাদেরকে দেখে যেতে হবে। আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু যেটা হবে সেটা হচ্ছে তোমাদের লাইফ স্টক ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রাণী সম্পদ ব্যবস্থাপনা থেকে আমি তোমাদেরকে বলবো। প্রথম কথা এখানে বলবো ডেয়ারি ফার্মিং কি, কোয়ারি ফার্মিং কি, পোলট্রি ফার্মিং কি, শিপ ফার্মিং কি এবং পিকারি ফার্মিং কি জিনিসটা, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। নেক্সট দেখো, আরেকটা জিনিস এই চ্যাপ্টার থেকে যেটা তোমাদেরকে আমি একটা নিনজা টেকনিক বলে দিতেই পারি। এখানে এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ছক আছে সেই ছকগুলো তারা একেবারে মুখস্থ করে নেবে। সেই ছকগুলো যারা একেবারে মুখস্থ করে নেবে তাদের আশা করব আর কোনো কোশ্চেন আটকাবে না। ঠিক আছে বন্ধুরা, আশা করবো তাদের আর কোনো কোশ্চেন আটকাবে না, কারণ ছকগুলোই হচ্ছে মেন জিনিস। তাছাড়াও বইকে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, প্রথম কথা আমি বলবো তোমাদের এখানে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে সরাসরি এখানে আমি দেখিয়ে দেবো। প্রথম কথা আমি বলবো তোমাদের গরু, বিদেশি গরুর নাম কাকে বলে, বিদেশি গরুকে বিজ্ঞানসম্মত নাম কি, বোটানিক্যাল নেম কি, দেশি গরুর বিজ্ঞানসম্মত নাম কি, মহিষের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে কি, ক্যাপ্রাসিস কাস, অফিসের ভেড়ার ক্ষেত্রে, শুকরের ক্ষেত্রে কি, মুরগির বিজ্ঞানসম্মত নাম কি, যেমন গ্লাস ডোমেস্টিকাস হবে, হাঁসের ক্ষেত্রে কী হবে। আচ্ছা, কোয়েল পাখি ক্ষেত্রে কুটনিক স্টেফনিক, এটা তো সবাই জানো। আশা করি রুমিনেন্ট প্রাণী কাকে বলে এবং নন রুমিনেন্ট প্রাণী কাকে বলে। গরু, মহিষ, ছাগল, ভেড়াকে রুমিনেন্ট প্রাণী বলে, কুকুর বেড়ালকে নন রুমিনেন্ট প্রাণী বলে। যাদের 4টি পাকস্থলী তাদেরকে রুমিনেন্ট প্রাণী বলে। তাদের 4টি পাকস্থলী। মুরগির মাংসকে কী বলে, ছাগলের মাংস কী বলে, হাঁসের মাংসকে কী বলে, বিভিন্ন নাম আছে। প্রথমত মুরগির মাংসকে চিকেন বলে, হাঁসের মাংসকে ডাক বলে, আমরা সবাই জানি। কিন্তু এখানে আরেকটা জিনিস, গরুর মাংসকে বিফ এবং মোষের মাংসকে বুফে। আর ছাগলের মাংসকে চিবন এবং শুকুরের মাংসকে পর্ক বলে থাকে। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো তোমরা রেডি করেছো, এবং যারা রেডি করোনি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি রেডি করে নাও, আর হাতে সময় নেই, একদমই সময় নেই। নেক্সট, সূক্ষ্ম জাতের ছাগলের নাম পড়বে, চেগু এবং চেংচেঙ্গি জাতের ছাগলের নাম পড়বে, অ্যাঙ্গোরা জাতের ছাগলের নাম পড়বে। তাছাড়াও তোমাদের অ্যাঙ্গোরা জাতের খরগোশ থেকে কী পাওয়া যায়, মহির উল কোথা থেকে পাওয়া যায়, পশমের উল কোথা থেকে পাওয়া যায়, তোমরা পড়বে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো তোমরা কী পড়বে এখান থেকে। এখানে জিভি অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড 2011 থেকে 12তে কত ছিল। আমার কথা থেকে অ্যাটেনশান রাখবে, এবং আমি যেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। আশা করি তোমরা অনেকেই পড়ে নিয়েছো, অনেকেই আবার হয়নি, যে তাদের জন্য আমার আজকের এই মূল আলোচনার বিষয়বস্তু। তাই তোমরা এখানে একটু দেখে নেবে, তোমাদেরকেও বলছি তোমরা এখানে একটু দেখে নেবে এবং তোমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। তারপরে দেখো তোমরা এখানে যেটা দেখবে সেইগুলো আমি তোমাদেরকে পরপর বলে যাচ্ছি। আচ্ছা, ইবি, এনডিআরআই কি, সিবিআরআই, এনডিডিবি, এটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তারপরে সঙ্গে চলে আসবো যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি 1970 জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এনডিডিবি এর মূল উদ্দেশ্য কী ছিল তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। অপারেশন ফ্লাডের মুখ্য উদ্দেশ্য কী ছিল। প্রথম কথা আমি বলবো দুধ উৎপাদন বাড়ানোর জন্য এটা গ্রহণ করা হয়েছে, কর্মসংস্থানে বৃদ্ধি করার জন্য, এবং বিভিন্ন, অর্থাৎ দেখো দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বিভিন্ন দেশে, বড় দেশে, বিভিন্ন মেগা সিটিতে, মেট্রো সিটিতে যাতে দুগ্ধের পরিমাণটা বাড়ানো যায় তার জন্য এটি করা হয়েছে। মিল্ক ম্যান অফ ইন্ডিয়া ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয়। চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো, অবশ্যই চোখ বন্ধ করে বলে দিতে পারবো, ডক্টর ভার্গিস কুরিয়ানকে মিল্ক ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কেন বলা হয় সেটা আমরা জানি যে প্রায় 33 বছর ধরে এই ডক্টর ভার্গিস কুরিয়ান এনডিডিবির চেয়ারম্যান ছিল, এবং এই এনডিডিবির চেয়ারম্যান হিসেবে তাকে নিযুক্ত করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, আচ্ছা আমরা মনে করো দ্বিতীয় ধাপ কি, প্রথম ধাপ কি, এখান থেকে তোমরা পড়বে। আমি দেখো চোখ বন্ধ করে তোমাদেরকে পরপর আমি বলে যেতেই পারি, অবশ্যই আমি বই ধরে কেন বলছি, যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমি পুরো ওই আলটিমেট জায়গার থেকে আমি বলে দিচ্ছি কোন জায়গাটায় তোমাদেরকে দেখতে হবে, তোমাকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, দ্বিতীয় পর্ব হয় কত সালে, 2024 সালে। তোমরা অনেকেই জানো রুপে কিষাণ ক্রেডিট কার্ড এবং এসএস সেক্সটার সিমেন্ট জিনিসটা কি, এটি কোন জাতের বিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে দেখতে হবে। আমি এটা বললাম 1965 থেকে 1988 পর্যন্ত ডক্টর ভার্গিস কুরিয়ান এনডিডিবির চেয়ারম্যান থাকাকালীন থেকেছিল বলে আজকের এই আমুল দুধ তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এমনি হয়নি, তার 3টি ধাপ ফেস করতে আসতে হয়েছে। বর্তমানে আমরা
পেয়ে যাচ্ছি। নেক্সট তারপরে তোমাদেরকে যেটা বলবো, উন্নত মানের গরুর জাত আমাদের 43টি পাওয়া যায়। তার মধ্যে তোমাদের এই দেখতে হবে দুগ্ধ উৎপাদনকারী জাতের নাম, এই ক্ষেত্রে কতটা ফ্যাট, কার ক্ষেত্রে বেশি পরিমাণে ফ্যাট আছে, কোন গরু কতটা পরিমাণ তোমাদের দুগ্ধতে, সেটা তোমাদেরকে এখানে দেখতে হবে। বিদেশি গরু উদাহরণ তোমাদেরকে দেখতে হবে। দেশি গরু সব থেকে আমি বলবো এখানে 186 থেকে 87 নম্বর পেজে একটা ছক আছে, সেই ছকটা তোমরা একটু ভালো করে নেবে, এখানে সমস্তটাই আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদেরকে যেটা বলবো মোষের ক্ষেত্রে, 16টি জাত আছে, এখানে একই কথা বলবো। 189 পেজে তোমার একটা ছক আছে, খুব সুন্দর করে দেখে নেবে। এখানে আমি একটা সূত্র তোমাদের বলে দিচ্ছি। মোহরি সুগু চেপে জাগু হতে নিরপা হয়ে গেল ভাও। প্রথম কথা, বিধি দ্বারা নিষেধাজ্ঞা আমার থাকবে যে এটি আমার সম্পূর্ণ নিজস্ব টেকনিক, মনে রাখার নিজস্ব টেকনিক তোমাদেরকে আমি শেয়ার করলাম। কি বললাম আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। মোহরি সুগু চেপে জাগু হতে নিরপা হয়ে গেল, বা মোহরি কথার অর্থ হচ্ছে মোরা, হরি কথার অর্থ হচ্ছে হরিয়ানা, সুগু চেপে মিন্স সুরতি, গু চেপে মিন্স গুজরাট। চেপেটা এটা লাইনটাকে মিনিং করার জন্য দেওয়া হয়েছে। জাগু মিন্স হচ্ছে জাভরাবাদী, গু মিন্স গুজরাট, হতে নিরপা হচ্ছে নীল রবি পাঞ্জাব, হয়ে গেল ভাউ মিন্স হচ্ছে তোমাদের ভাদোয়ারি, ও মিন্স উত্তরপ্রদেশ, ম মিন্স মধ্যপ্রদেশ। এইভাবে তোমরা পড়বে, নিজের মতো বানিয়ে নেবে। আমি যেটা বলছি সেটা তোমাদের মুখস্থ করতে হবে, সেটাই মনে রাখবে না, নিজেরা একটু বানিয়ে নেবে, নিজেরা শর্টকাট টেকনিক বের করবে, ঠিক আছে। যেমন দেখো মাংসের ক্ষেত্রে দেখো তোমার ব্ল্যাক বেঙ্গল কোট, আচ্ছা গঞ্জাম আত্মাপাড়ি এবং বেবারি এক কথা। যেমন মাংসের ক্ষেত্রে তোমরা দেখে নেবে এই 191 পেজে ছাগলের জাতের ভাগ দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নেবে। আচ্ছা 193 পেজে দেখে নেবে ভালো লেয়ার মুরগির বৈশিষ্ট্য দেখবে, ব্রয়লার মুরগির বৈশিষ্ট্য দেখবে। আচ্ছা ডিমের ক্ষেত্রে কোন গ্রামলক্ষ্মী, গ্রাম পেঁয়াজ, রাজশ্রী, কলিঙ্গ ব্রাউন ইত্যাদি। মাংসের ক্ষেত্রে ক্যালসিয়াম, কৃষি ব্রো এবং কার্নিভার হয়। মাংস ডিমের জন্য হয় বনরাজা, হিটকারী, উপকারী, গণমান, নন্দনম ইত্যাদি। সরি ওটা গণমান না, ওটা নন্দনম, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমরা দেখবে 194 পেজে, এখানে তোমরা দেখতে পাবে যে পরপর তোমাদের দেওয়া আছে এখানে ডিম উৎপাদনের জন্য কী কী হয়, মাংসের জন্য কী কী হয়। আচ্ছা ডিম উৎপাদনের জন্য কী কী লাগবে। জাপানে কোয়েল পাখির প্রচলিত উন্নত জাত হচ্ছে 3টি, BBW 3টে, BPSW। সব থেকে গুরুত্বপূর্ণ জাত হচ্ছে BBW, সব থেকে গুরুত্বপূর্ণ জাতের নাম হচ্ছে এখানে BBW, সব থেকে গুরুত্বপূর্ণ জাতের নাম BB না, ঠিক আছে। আমি যা বললাম BSW, BBW হয়ে গেছে। তারপরে আচ্ছা রোগের প্রধান রোগগুলো তোমাদের দেখতে হবে। আচ্ছা মুরগির ক্ষেত্রে কী রোগ দেখা যায়, গরুর ক্ষেত্রে কী কী রোগ দেখা যায়, আরেকটা জিনিস গরুর যে রানী ক্ষেত্র রোগ, মুরগি হাঁসের ক্ষেত্রে কক্সিজাল ধমনী কোথায় থাকে, গরু ও মহিষের ক্ষেত্রে কক্সিজাল ধমনী দেখা যায়, ছাগলের ভেড়ার ক্ষেত্রে তোমার ফিমোরাল ধমনী দেখা যায়, এটি লেজের পিছন দিকে অবস্থান করে, আর কক্সিজিয়াল ধমনী লেজের নিচের দিকে শিরদাঁড়ায় বরাবর অবস্থান করে, ফিমোরাল লেজের পিছনের দিকে অবস্থান করে। এইগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এইগুলো ইন্টারফেস্ট ভাইরাস গঠিত না ব্যাকটেরিয়া গঠিত। FMD কি, FMDB ফুল ফর্ম কি, গরুর স্বাভাবিক তাপমাত্রা দেখতে হবে। আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি তোমাদেরকে শর্টকাট টেকনিক, RVFV, অর্থাৎ RV মিন্স হচ্ছে রিন্ডার পেস্ট ভাইরাস গঠিত, V মিন্স ভাইরাস গঠিত রোগ, আর F মিন্স ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস গঠিত রোগ। এইখানে 205 নম্বর পেজে রয়েছে, এখানে পড়ে নেবে এই জিনিসটাকে খুবই ভালো করে, ঠিক আছে। আশা করি এইগুলো দেখবে। বার্ড ফ্লু রোগে H5N1 এটা একটি ভাইরাস গঠিত রোগ। এটি কেন হয়, কার জন্য হয়। কৃত্রিম প্রজনন পদ্ধতির ক্ষেত্রে এখানে দেখো, এখানে তোমাদের আমি একটা ছোটো একটা ক্লিয়ার কনসেপ্ট বলে দিচ্ছি। প্রথম কৃত্রিম প্রজনন করেছেন কিন্তু ইতালির বিজ্ঞানী, এর নাম হচ্ছে স্প্যানালজানি। কুকুরের উপরে প্রথম এই পদ্ধতি আবিষ্কার হয়, প্রজনন করেছিলেন। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তীকালে এই সমস্ত ইউরোপ জুড়ে কৃত্রিম প্রজনন পদ্ধতি প্রথম প্রবর্তন করেছেন, প্রথম নয়, পরবর্তীকালে যখন তিনি করেন, এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানীর নাম হচ্ছে EI ইনভানফেল, এবং ভারতবর্ষে 1939 খ্রিস্টাব্দে ডক্টর সম্পদ কুমারন, এবং পরবর্তীকালে ডক্টর ইভরি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার করেছেন। এই পদ্ধতি 5টি ধাপে প্রথমে বীর্যকে সংগ্রহ করা হবে, তারপরে ভ্রমণ বিচার করা হবে, তারপরে উত্তম বীর্য তরলীকরণ করা হবে, তরলীকৃত বীর্যের সংরক্ষণ করা হবে, তারপরে প্রতিস্থাপন করা হবে। হচ্ছে তোমাদের মোট আলোচনার বিষয়বস্তু। এখান থেকে আমাদের বেসিক্যালি এখানে ডাটাগুলো মাথায় রাখতে হবে। AI ফুল ফর্ম দেখে নেবে, তো এর ক্ষেত্রে কত মিনিট কত সেকেন্ডের প্রয়োজন হচ্ছে, তো
থ্রোয়িং কয় প্রকার, বীজের সংরক্ষণ 2 ভাগে ব্যবহার করে তরলের ক্ষেত্রে, হিমায়ন করার ক্ষেত্রে ভাগ করা হয়েছে। আশা করি তোমাদের আমি সম্পূর্ণ ব্যাপারটাকে এখানে বোঝাতে পারলাম। আমি তোমাদের 11 মিনিটের মধ্যে এখানে সম্পূর্ণ ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি সম্পূর্ণ তোমাদের এই বই দেখে আমি বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমি চোখ বন্ধ করে বললাম এই জায়গাগুলো দেখবে যে না হাঁসের ক্ষেত্রে দেখে নেবে ওই জায়গাগুলো। হাঁসের ক্ষেত্রে তো অনেক ব্যাপার আছে, হাঁসের ক্ষেত্রে তোমাদের রানার আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে না, ওই হাঁসের ক্ষেত্রে দেখে নেবে, মুরগির ক্ষেত্রে দেখে নেবে, এই চ্যাপ্টার থেকে এই দেখে নেবে। আমি বলে দিতে পারতাম, কিন্তু আমি বলিনি, কেন আমার কাছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে, এবং বই দেখে হোক আমি বললাম তোমাদের ভালোর জন্যই, তোমাদের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা উপকারী এসে থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আগে ভিডিওটা তুমি মন দিয়ে দেখবে, তারপরে দেখার চেষ্টা করবে। বন্ধুরা ধন্যবাদ।